এক যুগ পরে আজ সে কথা আরও বলিষ্ঠ এবং দ্ব্যর্থহীনভাবে আমরা বলতে পারি যে এটি এমন এক কলঙ্ক দাগ শেখ হাসিনা এবং তার দলের কপালে লেগেছে। এই কলঙ্কের দাগ কোনোদিনও মুছবার নয়। আমরা কবে থেকে বলতে পারবো সুনির্দিষ্ট করে ঠিক ওই দিন এতজন মানুষ নিহত হয়েছিল বা এতজন মানুষকে হত্যা করা হয়েছিল? বেশ কিছু শহীদের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন হয়েছে। এই সরকারকে আনুষ্ঠানিকভাবে এটাকে কখনো অফিসিয়ালি গণহত্যা এই শব্দটা ব্যবহার করে কোথাও বলেছে কিনা, বা আপনারা তাদের সাথে তারা কি এটাকে গণহত্যা হিসাবে নিচ্ছে কিনা অফিসিয়ালি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 5 মে 2013 যেদিন আলেম ওলামা ছাত্র জনতার উপরে বর্বরোচিত গণহত্যা চালিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার, সেই সময় থেকে প্রায় 12 বছর বিভিন্ন মিডিয়ার অপতৎপরতায় এবং নানা কর্মপরিকল্পনার মাধ্যমে এই বিষয়টাকে মানুষের মাথা থেকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে সেই সময়কার স্বৈরশাসক। কিন্তু সেই 12 বছর পরে এসে গণ অভ্যুত্থান পরবর্তী এই সময়ে আমরা দেখেছি যে আজকে সারা দেশব্যাপী ব্যাপক গণ আন্দোলন, গণবিক্ষোভ, গণমিছিল, গণর্যালি, একই সাথে মানব প্রাচীরের মতো ব্যাপক কর্মসূচি আমরা দেখেছি। যে কর্মসূচি থেকে দাবি উঠেছে সেই 2013 সালের 5 মে যে গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যার বিচারের। তো আমরা সেই বিষয়টা নিয়েই এই মুহূর্তে আমাদের পাশে রয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। আমরা তার কাছ থেকে জানতে চাবো যে আমরা অনেক সময় ভাবতেছিলাম যে মানুষ হয়তো ভুলে গিয়েছে বা মানুষকে ভুলাতে পেরেছে বিভিন্ন মিডিয়ার অপতৎপরতায় হোক আর যেভাবেই হোক, কিন্তু এইবার এসে আমরা ভিন্ন একটা রূপ দেখেছি। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? 2013 সালের 5 মের সেই ক্র্যাকডাউনের দু একদিন পরেই আমি একটি জাতীয় পত্রিকায় একটি কলাম লিখেছিলাম এবং আমি সেখানে তখনই লিখেছিলাম যে শাপলা চত্বরের এই কর্মকাণ্ড এবং এই ক্র্যাকডাউন এটাকে নানাভাবে বিশ্লেষণ করা যাবে, অনেকের নানা ধরনের দোষ ত্রুটিও আবিষ্কার করা যাবে, দায়িত্বশীলদের উপর অনেক দোষ দেওয়া যাবে, বিরোধী দল সরকারি দল অনেকের উপরই অনেক ধরনের অভিযোগের তীর নিক্ষেপ করা যাবে। কিন্তু চূড়ান্ত বিবেচনায় শাপলা চত্বরের নবী প্রেমিকদের যেই রক্ত, সে রক্তের দাগ কিন্তু আওয়ামী নেত্রী শেখ হাসিনা এবং তার দলের হাতেই লেগে থাকবে এবং এটাই হবে তাদের জন্য দীর্ঘমেয়াদী কালে একটি কলঙ্কের তিলক। তো আমি মনে করি যে এক যুগ পরে আজ সে কথা আরও বলিষ্ঠ এবং দ্ব্যর্থহীনভাবে আমরা বলতে পারি যে এটি এমন এক কলঙ্ক দাগ শেখ হাসিনা এবং তার দলের কপালে লেগেছে। এই কলঙ্কের দাগ কোনোদিনও মুছবার নয়, শহীদের রক্তের দাগ কোনোদিন মুছে যাবার নয়। এখানে একটা বিষয়, আমরা সবাই এটাকে গণহত্যা বলছি এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার, যেটাকে আমরা জনগণের সরকার বলছি এবং আমাদের দাবির প্রেক্ষিতে এই সরকার গঠিত হয়েছে। তো এই সরকারকে আনুষ্ঠানিকভাবে এটাকে কখনো অফিসিয়ালি গণহত্যা এই শব্দটা ব্যবহার করে কোথাও বলেছে কিনা, বা আপনারা তাদের সাথে তারা কি এটাকে গণহত্যা হিসাবে নিচ্ছে কিনা অফিসিয়ালি সরকারিভাবে এটাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছে কিনা এমন কোনো সুনির্দিষ্ট তথ্য আমার জানা নেই। এখনও পর্যন্ত আমরা শুনিনি বা জানিনি যে তারা এটাকে গণহত্যা বলে ট্রিট করেছে অথবা গণহত্যা বলে চিহ্নিত করেছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে এটাকে চিহ্নিত করে তারা সেই হিসাবে অভিযোগপত্র দায়ের করেছে। আরেকটা বিষয়, এখনও পর্যন্ত আমরা সুনির্দিষ্ট সংখ্যা বলতে পারছি না। এটাতে আসলে কাদের ব্যর্থতা দেখছেন? কারণ একজন মানুষ মৃত্যুবরণ করেছে, অবশ্যই সেটা আমাদের পক্ষে সম্ভব খুঁজে বের করা, এতদিন পরে হলেও, তখন অনেকে ছিল। তো সেটা আসলে কত দিনের মধ্যে সম্ভব, বা আমরা কবে থেকে বলতে পারবো সুনির্দিষ্ট করে ঠিক ওই দিন এতজন মানুষ নিহত হয়েছিল বা এতজন মানুষকে হত্যা করা হয়েছিল? সুনির্দিষ্ট কতজন মানুষকে তারা হত্যা করেছে সেদিন আসলে সেটা কোনোদিনই বলা সম্ভব না। বলতে না পারার কারণ হলো যে এখানে যারা সেদিনের হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের মধ্যে 3টা ভাগ রয়েছে। একটা ভাগ হলো যাদের লাশ গুম করে ফেলা হয়েছে এবং তারা গুমের শিকার হয়ে গিয়েছে। কাজেই অনেক মানুষ ঢাকায় ছিল যাদের পরিবারের সাথে হয়তো নিয়মিত যোগাযোগ থাকে বা থাকে না। ঢাকায় সব শ্রেণীর পেশার মানুষ এই মহা জনসমাবেশে শাপলা চত্বরের গণজমায়েতে তারা সামিল হয়েছিল। সেই জায়গা থেকে বা শাপলা চত্বরের ঘটনা এবং পরের দিন 6 মে সকালবেলা দুপুরবেলা বিভিন্নভাবে অনেক মানুষ, পেশাজীবী, কর্মজীবী, শ্রমিক, নানা শ্রেণীর মানুষ এই গণজোয়ারে সামিল হয়েছে এবং তারা অনেকে
গুম হয়ে গিয়েছে, তাদের কোনো হদিস নাই। তো সেই ধরনের তথ্য আমাদের কাছে আছে যে গুম হয়ে গিয়েছে, কবে হয়েছে সেটারও কোনো তথ্য আসলে জানা নেই। কাজেই আমরা এটা নিশ্চিত যে বেশ কিছু এখানে শহীদের লাশ গুম হয়েছে, বেশ কিছু শহীদের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন হয়েছে, যার কোনো তথ্য সংরক্ষণ করা হয়নি বা তার কোনো তথ্য সংগ্রহ করার কোনো সুযোগও রাখা হয়নি। সেটি সরকারিভাবে প্রশাসনের পক্ষ থেকে সেই লাশগুলোকে সরিয়ে নিয়ে সেটাকে কোনো হয়তো কোনো সংস্থার মাধ্যমে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। কাজেই গুম হওয়া এবং বেওয়ারিশ হিসেবে দাফন হওয়া এই লাশগুলোর আর কোনো সন্ধান বা এই লাশগুলোর কোনো পরিচয় শনাক্ত করার ব্যাপারে আমি হতাশ, যেটা সম্ভব না। তবে হ্যাঁ, তৃতীয় যে ভাগটি রয়েছে, যাদের লাশ পাওয়া গিয়েছে বা যাদের ব্যাপারে, যাদের পরিবার বা যাদের ব্যাপারে অন্তত ন্যূনতম কোনো তথ্য সংগ্রহ করার উপায় ছিল, সেই তথ্যগুলো বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সংরক্ষিত আছে বা তার কোনো সূত্র আছে। সেই সূত্রগুলো অনেকটা খুব সেই সূত্রের বরাতে সঠিক তথ্য প্রামাণ্যভাবে উদ্ঘাটন করাটা, সেটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার এবং একটা দুরূহ কাজ, তবে সেটা সম্ভব। যেমন অনেক হাসপাতালে সেদিন অনেক লাশ ছিল, বা অনেক এলাকায় সুনির্দিষ্টভাবে অনেক মানুষ দেখেছে যে লাশ ছিল, সেই লাশ সেখান থেকে নিয়ে গিয়েছে তার পরিবার বা তার আপনজন বা কেউ বা এলাকাবাসী বা পরিচিত জনরা, বন্ধুবান্ধবরা তার লাশ দাফন করেছে। এরকম বিভিন্ন যে সকল সূত্রগুলো আমাদের কাছে আছে এবং অনেক সংস্থা, বেসরকারি সংস্থা, দেশি বিদেশি, তারা শাপলা চত্বরের সেই হত্যাকাণ্ড নিয়ে শহীদদের উপর তারা নানা ধরনের কার্যক্রম পরিচালনা করেছে, অনুসন্ধানী কার্যক্রম। সেই সবগুলো সূত্র থেকে আমাদের কাছে এ পর্যন্ত যে তথ্য সংগৃহীত আছে, তাতে আমরা একেবারে সকল তথ্য যাচাই বাছাই করে আমরা যাচাইকৃত ভেরিফাইড যেই সকল শহীদান রয়েছে তাদের পরিচয় আমরা এই পর্যন্ত যা শনাক্ত করেছি এবং আরও যেই তথ্যগুলি আমাদের কাছে আছে সেগুলো অধিকতর যাচাই বাছাই করে আমরা সেই তথ্য যাচাই করতে পারবো এবং শহীদানদেরকে আমরা নাম পরিচয় শনাক্ত করতে পারবো বলে আশা করছি। সেটাও হয়তো 70-80 জন হবে। তো এটা হলো যাদের তথ্য কোনোভাবে সংরক্ষণ করা গেছে বা সংরক্ষিত আছে। সেই সময়টায় এমন একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল 2013 সালের শাপলা চত্বর ঘটনা পরবর্তী সময়টায়, যে কোনো শহীদের পরিবার তাদের যে একজন ব্যক্তি শাপলা চত্বরের সাথে সংশ্লিষ্ট আছে এই বিষয়টাই তারা প্রকাশ করাটা তাদের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। কারণ কোনো পরিবারের সদস্য শাপলা চত্বরে যাওয়া এবং আর বিশেষ করে শহীদ হওয়া তো অনেক পরের বিষয়, এটা তৎকালীন সরকার এবং তাদের প্রশাসনের রোষানলে পড়ার জন্য অনেক বড় একটা কারণ ছিল। এই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে অনেকে তাদের লাশ স্বাভাবিক মৃত্যু দেখিয়ে তাদের পরিবার পরিজন অন্য কোনো কজ দেখিয়ে তাদের লাশ দাফন করেছে। এই ধরনের ঘটনাও আছে। আবার এমনও ঘটনা থেকে থাকতে পারে যেটা আমরা অনুমান করি যে 2-4টা ঘটনা এমনও থাকতে পারে যে তার পরিবারের লোকজন হয়তো তারা আওয়ামী লীগ সমর্থিত বা সমর্থনকারী ছিল, কিন্তু ব্যক্তিগতভাবে সে নবী প্রেমের যে আবেগ, যে ভালোবাসা, সেই জায়গা থেকে ইসলামের প্রতি তার ব্যক্তিগত আবেগ এবং ভালোবাসার জায়গা থেকে সে এই নবী প্রেমের এই উত্তাল স্রোতে সেও সামিল হয়েছে এবং শাহাদাত বরণ করেছে। তো তার পরিবার তো তাকে কোনোভাবেই শাপলা চত্বরের এবং হেফাজতের শহীদ বলে তাকে কোনোভাবেই পরিচয় দেয়নি। এই সকল নানা কারণে আসলে প্রকৃত যে শহীদানের সংখ্যা তার খুব কম পরিমাণই আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারবো। তবে এরপরও আমরা যে কয়জনকে সকল বিবেচনায় একেবারে সুনিশ্চিত তথ্যের মাধ্যমে যাদের নাম এবং পরিচয় শনাক্ত করতে পারছি, অনতিবিলম্বে ইনশাল্লাহ আমরা সেটা আনুষ্ঠানিকভাবে জাতির সামনে উপস্থাপন করব।